বাবা, কিছু খেয়ে নে। আর কত না খেয়ে থাকবি? মন খারাপ করে থাকলে আর না খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিলেই কি মিলি আসবে? আচ্ছা, খেয়ে নে, আমি গিয়ে ওকে নিয়ে আসব। আবার না হয় যাব মিলির বাবার। রাফি শেষ করতে দিল না কথা। মায়ের মুখে এই কথা শুনেই সে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসল। নিস্তেজ হয়ে পড়ে থাকা দেহে কোথা থেকে যেন সতেজতা ফিরে এলো। ঝাঝালো কণ্ঠে রাফি বলল, মা, তুমি আর কখনোই যাবে না বলেছি না? তবুও কেন বারবার গিয়ে? রাফিও শেষ নামাতে পারল না কথার। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নারা ধেয়ে আসল। কেঁদে ফেললেন রাফির মা জোহরা খাতুনও। তিনি তখনই রাফির রুম থেকে বেরিয়ে এলেন, কিন্তু কান্না থামাতে পারলেন না। দুটো রুমের ইটপাথর আর বালুকনাগুলো নিরুপায় হয়ে শুধু দেখে যেতে লাগল মা ছেলের বোবা কান্না। রাতের এই নিশুতি প্রহরে কান্নারা মিলিয়ে যেতে থাকল গাঢ় আধারে। কেউ জানল না এই রাতের জোড়া চোখের অশ্রু বিসর্জনের কথা। তবে শুধু রাফির বালিশ আর জোহরা খাতুনের জায়নামাজ নীরবে অনুভব করে গেল সব। এই অশ্রুর নীরব সাক্ষী রয়ে গেল এই দুটো বস্তু। সকালের একফালি রোদ এসে জানালায় কড়া নাড়ছে। প্রভাতের মৃদুমন্দ সমীরণ মিলির দীর্ঘদিনের স্পর্শহীনতায় ভুগতে থাকা জানালার পর্দায় আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। কৃষকেরা দলে দলে ছুটছে তাদের জীবিকা নির্বাহের তাকিদে। ঘর ছাড়ছে চাকরিজীবী কর্মমুখ মানুষেরাও। কিন্তু রাফি আর যায় না অফিসে, আর কখনো যাবেও না। মাসখানেক আগের কথা। প্রভাতের সূর্যকিরণে প্রকৃতির ঘুম ভেঙে গেছে। পশু পাখিরা তাদের নির ছেড়ে উড়াল দিয়েছে অজানার সফরে। খাদ্যের সন্ধানে বেরিয়ে গেছে মা পাখিরা। জীবিকা নির্বাহের জন্য মানুষজনও বের হয়েছে, রওনা দিয়েছে যার যার কর্মস্থলের দিকে। তেমনি সেদিন রাফিও চলে গেল তার অফিসে। দিনভর অফিসের যাবতীয় ফাইল ঘাটাঘাটি শেষে রাতে বাড়িতে ফিরে এলো সে। বাড়ির গেইটে পা রাখা মাত্রই মিলির অট্টহাসি শুনতে পেল রাফি। কার সাথে যেন খুব রসিকতা করছে আর হেসে কুটি কুটি হচ্ছে মিলি। রাফি তেমন কিছু মনে না করে স্বাভাবিকভাবেই সালাম দিল রুমে প্রবেশের জন্য। রাফির আগমন টের পেয়ে পুরো রুমে নেমে এলো নিশ্চিম নীরবতা। দরজা খুলে দিল মিলি, তারপর গিয়ে শুয়ে পড়ল। পূর্বেকার মতো এখন আর রাফি এলে মিলির তেমন তোড়জোড় দেখা যায় না। তবে এমন শুয়েও থাকে না কখনো। তাই রাফি জিজ্ঞাসা করল, মিলি, কি হয়েছে তোমার? খারাপ লাগছে নাকি খুব? কি হয়েছে? কিছু না, এমনি ভাল লাগছে না। খেয়েছো রাতে? মা খেয়েছেন? জানি না। রাফি আর কথা বাড়ালো না। কোন কারণে হয়তো মিলির মন খারাপ, যা রাফিকে বলতে চায় না মিলি। এমন ভাবনাটা অন্য কখনো হলে রাফি করত, কিন্তু এই তো মিনিট কয়েক পূর্বে যে হেসে কুটি কুটি হচ্ছিল তার এখন ভাল লাগছে না। বিষয়টা কেমন যেন লাগলো রাফির কাছে। তবুও নীরব রইল সে। আজ লাঞ্চে আসেনি রাফি। সকালেও বাইরে থেকে নাস্তা করে নিয়েছিল সে। মিলি সে কথা জানে। সকালে রাফির জন্য কিছু রান্নাও করেনি। দুপুরেও রাফি খেতে আসেনি। এখনো খানা না দিয়েই মিলির শুয়ে থাকাটা এবং কথার উত্তরে এমন অবহেলা ভাবটা রাফির মনে কিসের যেন এক ধমকা হাওয়া বইয়ে দিয়ে গেল। তবুও রাফি স্বাভাবিক হয়ে খেয়ে শুয়ে পড়ল। তারপর কি হয়েছিল? বড্ড উৎসুক হয়ে শাফিন জিজ্ঞাসা করল মাহিনকে। মাহিন বলল, তারপর আর কি? অবহেলা একটি সম্পর্কে কাচি স্বরূপ। কাচির মতো করেই কেটে দিয়েছিল রাফি আর মিলির সুখের সংসার। মিলি চলে যাবার সপ্তাহ কয়েক পরের কথা। এক রাতে আমার দোকানে আসে রাফি। শাটার নামিয়ে দিয়ে ভেতরে এসে বসে পড়ে, কিরে দোস্ত, কোত্থেকে এলি তুই? আর এ কি অবস্থা তোর? সবকিছু ঠিক আছে তো? স্টার আছে মানে? কি বলছিস? মাথা ঠিক আছে তোর? ঠিক আছে সব। রাতে খেয়েছিস? মনে হচ্ছে তো কত বছর ধরে তুই না খেয়ে আছিস। আচ্ছা, বস, আমি খানা নিয়ে আসছি। আমিও এখনো খাইনি। খেয়ে তারপর কথা হবে। মাহিম, বল দোস্ত কি? আচ্ছা, ডারবি, গোল্ড লিফ, সুইচ বা ব্যানসন, যা আছে সব দে। স্টার থাকলেও দে। এসব তুই কি বলছিস দোস্ত? তুই সিগারেট খাবি? না ভাই, আমি পারবো না।
আমার দোকানের যা ইচ্ছা তুই খা, কোন আপত্তি নেই, সব ফ্রি তোর জন্য। কিন্তু এই আগুন তোকে আমি দিতে পারবো না। মাফ কর ভাই, ফ্রি কিছুই খাবো না। সিগারেট দে, যত টাকা লাগে নিস। আচ্ছা দোস্ত, একটু স্থির হ। কি হয়েছে আগে বল, কেন হঠাৎ সিগারেটের নেশায় ধরল তোরে? আর বল না, কোত্থেকে এলি এত রাতে? বাসায় কোন সমস্যা হয়েছে? না, কিছু হয়নি। তুই দিবি, না হয় আমি গেলাম। আহ, বুঝলাম না, কি হয়েছে বলবি তো। তারপর আর কথা বলতে পারেনি রাফি। আমাকে জড়িয়ে ধরে মর কান্না ফেলেছিল। আমি শান্ত করার চেষ্টা করলাম, জানতে চাইলাম কি হয়েছে। কিছুটা আঁচ করতে পেরেছিলাম, যদিও বুঝতেও পেরেছিলাম কঠিন কোন সমস্যা তো হয়েছেই। অন্যথায় যে ছেলেটা কখনো চা পানেও আগ্রহ দেখাতো না, আর কখনো সিগারেটের গন্ধ যে সহ্য করতে পারত না, অথচ এখন সে এসে সিগারেট চায়, তাও এই রাতে। আমি যেন আকাশ থেকে পড়েছিলাম ওর মুখে সিগারেটের নাম শুনে। আর ও কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল, কথাও বলতে পারছিল না ঠিকঠাক। বাকপটু ছেলেটা কেমন অবোধ বালকের মতো আচরণ করছিল। তবুও অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে সব জানতে পারলাম। 2-3 সপ্তাহ আগের সেই রাতে শুয়ে পড়ার পর এক দু কথায় রেগে যায় রাফি। তারপরেই তুমুল ঝগড়া হয় মিলির সাথে। অনেক গালাগালি করে রাফি বলে, দেখ দোস্ত, সত্যি হয়তো আমি অনেক গালিগালাজ করেছি, কিন্তু সেটা কেন করলাম তা মিলি কি একটুও বুঝল না? ও যদি অন্য কারো সাথে কথা না বলতো, আমাকেও দিনের পর দিন এমন অবহেলা না করত, তাহলে কি ওকে কখনো কিছু বলতাম? আর মানুষ রাগের মাথায় কত কি তো বলে বসে, সেগুলো কেউ কি ধরে রাখে? অথচ মিলি কেন বুঝল না? কেন সত্যিই আমাকে এমন শাস্তি দিল? আর বকাবকি তো আরো কতই করেছি, কই এভাবে একেবারে ছেড়ে তো যায়নি। আহ, গালিগালাজ কেন করতে গেলি? বুঝালেও পারতিস। তোর গালিগালাজ করা সত্যিই চরম অন্যায় হয়েছে। প্রিয় মানুষদের মুখে কটু কথা কেউই সহ্য করতে পারে না, কষ্ট হয় অনেক, কিন্তু সেজন্য ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারছি না। আর ছেড়ে গেল বলে নিজের এই অবস্থা করবি? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস কি অবস্থা করেছিস নিজের? গোলগাল সুদর্শন চেহারাটা মাত্র কয়েকদিনেই কেমন লম্বাটে, আর শরীরটাকে কেমন রোগাপাতলা বানিয়ে ফেলেছিস। আর গেছে আবার চলে আসবে, তাই বলে তুই এমন পাগলামি শুরু করবি? এটা কেমন কথা? ও শুধু যায়নি রে, ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছে। ও আট, কি বলিস? একটু বোকার জন্য ডিভোর্স? না, তা কি করে হয়? স্বামী স্ত্রীর মাঝে এমনটা হয়ে থাকে অনেক সময়, তাই বলে কি কোন স্বামী তালাক দেবে বা স্ত্রী ডিভোর্স চাইবে? এটা তো হয় না। তুই কি গায়ে হাত তুলেছিলি, না শুধু একটু বকেছিলি? একটু না রে, আসলেই আমি হয়তো অনেক বকেছি সেই রাতে। অনেক কষ্টেই বলেছিলাম কত কথা। আমি সুস্থ ছিলাম না রে তখন। ওর এমন আচরণ, এমন অবহেলা আমাকে সেদিন অমানুষ বানিয়ে দিয়েছিল। কিন্তু যা বলেছিলাম সব কষ্টে পড়ে, রাগে অভিমানে। আর গায়ে কেন হাত তুলব? ওকে আমি অনেক ভালোবাসি রে। আর ভালোবাসি বলেই ওর একটু অবহেলাও আমার সহ্য হয় না। হয়তো সে রাতে আমার অশ্রাব্য গালও ওর সহ্য হয়নি। ও অনেক কষ্ট পেয়েছিল, তাই বলে চলে যাবে? দূর, তুইও একটা, কান্না থামা। এই এত বড় বেটা ছেলে কাঁদলে কেমন দেখায়? আসলে কি জানিস দোস্ত, ওর তখন তোর থেকে মুক্তির প্রয়োজন ছিল। অন্য মানুষ পেয়ে গেছে, তোকে আর ভালো লাগে না। এত বছর ভালোবাসা পেয়েও যে তোর ভালোবাসা বোঝেনি, মূল্য দিতে জানেনি, তার জন্য এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কি মানে? তুই কান্না বন্ধ কর, আর সিগারেট ফেল। কথা বলার ফাঁকে কয়েকটা সিগারেট শেষ করে ফেলেছে রাফি। আমি ওর অবস্থা দেখে আর বাধা দিইনি। দুঃখে শোকে ছেলেটার মরার দশা হয়ে গেছে, তাও বাধা দেওয়ার সাহস হলো না। ওকে বুঝাতে চেষ্টা করেছিলাম, আচ্ছা তুই পাগলামি না করে গিয়ে ওকে তো নিয়ে আসতে পারতিস। না গিয়ে তো কি বসেছিলাম? আমি গিয়েছি, প্রথম শ্বশুর আব্বা, তারপর কিছুদিন ওর ভাইয়েরা, আর এখন ওদের বাড়ির চাকরবাকরগুলো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
আচ্ছা, একটা ঠান্ডা দেব? সিগারেট ফেল না প্লিজ। জানিস, আমি যে ওই বাড়ির জামাই, তার কোন মানি ওরা রাখেনি। আমি তবুও কাউকে এসব বলিনি। মনে পুষে পুষেই নিজের ফায়সালার অপেক্ষা করছি। তারপর থেকে কারো সাথে আমি কথাও বলি না। আর শোন, আমি ফোন দিই বলে সব নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছে মিলি। কোন আননোন নাম্বারেও আমার কণ্ঠ পেলে মিলি আমাকে সেই রাতের কথাগুলোই বলে। আমাকে শোনায় যা যা বলেছিলাম। তারপর সেই নাম্বারটাও ব্ল্যাকলিস্টে। বিশ্বাস কর, কিছু তো মন থেকে বলিনি। রাগের মাথায় কোনো কথা তো মন থেকে না, রাগ থেকেই আসে। আর যাও বলেছিলাম, সেজন্য আজও আমি অনুতপ্ত। ভিখারির চেয়েও কাকুতি মিনতি করে ওর কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি। ওর অবহেলা আর যা কিছু খুঁত, সব তো আগ থেকেই মেনে আসছি। মেনে নিয়েছি, কোন অভিযোগ তুলিনি, আজও তুলছি না। শুধু ক্ষমাই চেয়ে যাচ্ছি। ভিক্ষা চাচ্ছি ক্ষমা আর বিশ্বাস। তবুও ও ভুলই বুঝে গেল আমাকে। সব সহ্য করলেও ভুল বোঝার কষ্টটা আসলে মেনে নেওয়ার মতো না। দেখ, তাও আমাকে যাই করুক, মেনে নেওয়া যায়, কিন্তু সেদিন ওদের এক কাজের মেয়ে আমাকে ফোন দিয়ে কি বলে জানিস? কি বলে? বলে, আপনি নিজে তো অপমানিত, আবার আপনার মাকেও পাঠান অপমানিত হওয়ার জন্য। বড় সাহেব আপনার মাকেও আপনার মতো করেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি বলে দিয়েছে ডিভোর্স পেপারে আপনাকে সই করে দিতে। উফ, তাই তো খালাম্মাকে কেন পাঠাইছিস? হায় রে, আমি কেন পাঠাতে যাব বলতো? মা নিজে থেকেই গেছেন। আমার অবস্থা মা ও সহ্য করতে পারছেন না, তাই হয়তো গিয়েছিলেন। আমি ওই কাজের মেয়েটার কাছ থেকেই জেনেছি। মা কখনো বলেননি আমাকে, দোস্ত, তুই সই করে দে। যে তোকে চায় না, তার জন্য কেন নিজেকে এমন হেস্তনেস্ত করছিস? তোর তো লাইফ আছে, ভবিষ্যৎ আছে, তোর পুরো জীবনটা এখন সামনে পড়ে আছে। হা হা হা, লাইফ, জীবন, কাকে বলে এসব? আমার জীবনটা যে মিলির নামে লিখে দিয়েছি। ওকে ছাড়া এই জীবন, এই লাইফ কি করব বল? আচ্ছা, তোর অফিসের কি খবর? কি আর কার জন্য অফিস করব? টাকা পয়সা কি হবে? মিলি যাওয়ার পর একটা মুহূর্ত ওকে ছাড়া ভাবতে পারিনি। অফিসে একদিন গিয়ে পুরোটা সময় অস্বস্তিতে কেটেছে আমার। সেদিনই রিজাইন দিয়েছি। কি বলিস? আজ মিলির এনগেজমেন্ট। মাহিম আর শাফিন বসে গল্প করছে। সামনে অনতিদূরেই দুটো সদ্য সমাধি, যার একটিতে চিরনিদ্রায় শায়িত মাহিম ও শাফিনের বন্ধু রাফি। শাফিন গ্রামে এসেছে গতকাল। আজ মাহিমকে নিয়ে কবর জিয়ারত করে। রাফির কি হয়েছিল, হঠাৎ করেই কেন রাফি ও রাফির মা একদিনেই ইহলোক ত্যাগ করল, তা জেনে নিচ্ছে। অপরদিকে চলছে মিলির এনগেজমেন্ট অনুষ্ঠান। সেই রাতে ডিভোর্স পেপারে সই দিয়ে রেখেছিল রাফি। যে রাতের পর সকালের সূর্য রাফি ও রাফির মার কারোই দেখা হয়নি। ইতি ঘটেছিল একটি পরিবারের অবহেলা, একটু ভুল বোঝাবুঝি, তারপর নিঃশেষ হয়েছিল একটি পরিবার, একটি প্রজন্ম। এই মুহূর্তে কবিতার সেই চরণগুলো মনে পড়ছে খুব। কবি যেন এমন অসংখ্য প্রেমিক ও হাজারো রাফির কথাই লিখেছেন তার কবিতায়। কবি বলেন, মনের মাঝে বসত করে, সুখের শত স্বপ্ন গড়ে, দিলে দুঃখের ঝড়, আমার গোরের পর, এখন তোমার সুখের ঘর সমাপ্ত।